তা সেদিন সন্তোষ কাকার উপরেই মাকে দেখার দায়িত্বভার দিয়ে বেরিয়েছিল দীপঙ্কর, কারণ অফিস যাওয়াটা অনিবার্য। অফিসে না গেলে আবার চাকরি নিয়ে টানাটানি। অফিসে গিয়ে সেদিন গাঙ্গুলি বাবুকে ডেকে পাঠিয়েছিল। গাঙ্গুলি বাবু প্রথমে টাকাটা নিতে চায়নি, বলেছিল, কিন্তু আপনি কেন টাকা দিচ্ছেন সেনবাবু? আমার এই অভাব তো ঘুচবে না জীবনে। দীপঙ্কর বলেছিল, তা হোক, ধার হিসেবে নিন, ইচ্ছে হয় শোধ করবেন, আর না পারলে শোধ করতে হবে না। 800 টাকা গাঙ্গুলিবাবু গুনে গুনে নিয়েছিল। গাঙ্গুলিবাবু যাবে, গাঙ্গুলিবাবুর স্ত্রী যাবে, গাঙ্গুলিবাবুর ছোট 5 বছরের মেয়েও সঙ্গে যাবে। টাকা কটা পকেটে পুরে গাঙ্গুলিবাবু বললে, কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে আর ছোট করব না সেনবাবু, কিছুই আমার বলবার নেই আপনাকে। দীপঙ্কর বললে, গিয়ে যদি সময় পান তাহলে চিঠি দেবেন, জানাবেন কেমন থাকেন আপনার স্ত্রী। তারপর ছুটি নিয়ে পাশ নিয়ে একদিন চলে গেল গাঙ্গুলিবাবু। কোথায় কত দূরে কাশ্মীর। দীপঙ্কর নিজে কখনো কাশ্মীর যায়নি, হয়তো যাবেও না কোনো দিন। কিন্তু দীপঙ্করের বড় তৃপ্তি হলো। মনে হলো দীপঙ্কর নিজেও যেন মুক্তি পেল, সমস্ত বন্ধন থেকে মুক্তি পেল, সমস্ত গ্লানি থেকে মুক্তি। আপিসে সেই দিন বড় আনন্দে কাটল বহুদিন পর। মনে হলো যেন দীপঙ্কর বহুদিন পর পবিত্র হলো। গাঙ্গুলিবাবু জানতেও পারলে না তাকে টাকা দিয়ে দীপঙ্কর কোন স্বর্গরাজ্য হাতে পেল। মনে হলো সবাইকেই যেন আজ ক্ষমা করতে পারে দীপঙ্কর। সমস্ত দিনটাই কেমন যেন ভালো লাগতে লাগলো। আপিসে যে কাছে এলো, সেই সেন সাহেবের মেজাজ দেখে খুশি। সুধীরবাবুকে ডেকে গাঙ্গুলিবাবুর ফাইলটা আনিয়ে নিলে। এতদিন পর ক্ষমতা এসেছে দীপঙ্করের হাতে। এতদিনের অন্যায়ের প্রতিকার করতে হবে। সুধীরবাবু বললে, কিন্তু স্যার, আপনি যে নোট দিচ্ছেন, এই নোটে তো কাজ হবে না। কাজ হবে না মানে? সুধীরবাবু বললে, জার্নাল সেকশনে তো গ্রেড তৈরি করতে হবে, গ্রেড যাতে হয় তার ব্যবস্থা করতে হবে। যা করতে হবে করে ফেলুন, কিন্তু তাহলে তো ক্রফট সাহেবের স্যাংশন চাই। তা স্যাংশন নেন আপনি, এতদিন স্যাংশন নেননি কেন? অফিসে কোথায় ইনজাস্টিস হচ্ছে, কোথায় অবিচার হচ্ছে, সেসব দেখা তো আপনাদেরই কাজ। এমন অনেক স্টাফ আছে যাদের প্রমোশন হওয়া দরকার, তাদের প্রমোশন দিতে হবে। সুধীরবাবু বললে, তা দিতে তো আমাদের আপত্তি নেই স্যার। এখন ঘোষাল সাহেব এইসব ফাইল দেখছেন, তিনি যদি ক্রফট সাহেবকে দিয়ে স্যাংশন করান, আমার আপত্তি নেই। দীপঙ্কর বললে, আপনি মিস্টার ঘোষালের কাছে আমার নোটটা পাঠিয়ে দিন, তারপর আমি যা বলবার আমি বলবো। ফাইলটা নিয়ে সুধীরবাবু চলে গেল। সমস্ত আপিসময় তোলপাড় পড়ে গেল সেই দিন। গাঙ্গুলিবাবু গ্রেড পেয়ে যাচ্ছে, সেন সাহেব নোট দিয়েছে, আর শুধু তাই নয়, সকলের জন্যই গ্রেডের ব্যবস্থা করতে বলেছে। কাজের জন্য উৎসাহ না পেলে মানুষ কাজ করবে কেন? রবিনসন সাহেব নিজে যা করতে পারেনি, দীপঙ্কর একবার শেষবারের মতো করবার চেষ্টা করবে। প্রাণমথবাবু বলেছেন, অবিচার দেখলে দূরে সরে দাঁড়ালে চলবে না, অবিচারের প্রতিকার করতে হবে। পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না, সমস্যার সঙ্গে লড়াই করতে হয়। ক্ষমতা তার কেড়ে নেওয়া হয়েছে সত্যি কথা, কিন্তু ক্ষমতা আদায় করে নিতে হবে। সত্যি তো, মর্যাদা কেউ কাউকে দেয় না, মর্যাদা জোর করে আদায় করে নিতে হয়, মর্যাদা কেড়ে নিতে হয়। আদায় করতে গেলে যদি ক্ষতি হয়, দীপঙ্করের তা হোক। যাবার দিন গাঙ্গুলিবাবু এসেছিল অফিসে, শেষবারের মতো দেখা করে গেল। বললে, তাহলে কাল যাচ্ছি সেনবাবু, অনেক ধন্যবাদ। দীপঙ্কর বললে, আসুন। গাঙ্গুলিবাবু বললে, চিরকাল আপনার কথা মনে থাকবে সেনবাবু,
আপনি পরের দুঃখ বুঝতে পারেন, পরের ব্যথা অনুভব করতে পারেন। সবাই যদি আপনার মতো হতো। দীপঙ্কর বললে, সেইখানে গিয়ে যদি আরও টাকার দরকার হয় আমাকে টেলিগ্রাম করবেন, লজ্জা করবেন না। গাঙ্গুলিবাবু বললে, আর টাকার দরকার হবে না সেনবাবু, শীতের জামা কাপড় যা দরকার সবই কেনা হয়ে গেছে, এখন শুধু ওইখানে থাকবার খরচটা, তা এতেই কুলিয়ে যাবে। পৃথিবীর কোটি কোটি লোকের কেউই জানল না জার্নাল সেকশনের AB গ্রেড ক্লার্ক PK গাঙ্গুলি সেদিন মুক্তি পেলে তার 16 বছরের বন্ধন থেকে। কোটি কোটি লোকের কেউই জানল না যে তাদেরই মতো একজন নগণ্য মানুষ সমস্ত দাসত্ব থেকে মুক্তি পেয়ে হাওড়া স্টেশন থেকে রাত্রি 8টার এক্সপ্রেস ট্রেনে স্ত্রী কন্যা নিয়ে দীর্ঘ যাত্রায় পাড়ি দিল। স্টেশনে লোহার ঘণ্টা ঢং ঢং করে নির্দেশ দিলে বিদায়ের। ইঞ্জিনের বাঁশি বেজে উঠল। হুইসেল বাজালো গার্ড সাহেব। দীপঙ্কর মুক্তির নিঃশ্বাস ফেলল। একটা মানুষকেও তো কয়েকদিনের জন্য মুক্তি দিতে পেরেছে সে। আজ এতদিন পর সব ঘটনা ভাবতে গিয়ে সমস্ত খুঁটিনাটিগুলো মনে পড়ছে সঙ্গে সঙ্গে। দীপঙ্করের বোধহয় অহংকারই হয়েছিল সেই দিন। PK গাঙ্গুলি যেন দীপঙ্করেরই আর এক সত্তা। দীপঙ্করই যেন জার্নাল সেকশনের PK গাঙ্গুলির মধ্যে এতদিন বন্দি হয়ে কারাবাস করছিল। প্রমোশন হয়েও যেন দীপঙ্করের বন্দি আত্মার মুক্তি হয়নি। অফিস থেকে বেরোবার পর কেমন যেন হালকা হালকা মনে হলো সমস্ত কিছু। দীপঙ্করের যে সত্তা সতীর মধ্যে বন্দী হয়ে আছে প্রিয়নাথ মল্লিক রোডে, সেই সত্তা লক্ষ্মীদের মধ্যে উচ্ছৃঙ্খল হয়ে বিরাজ করছে গড়িয়াহাটের গলিতে। যে সত্তা মিস মাইকেলের উদগ্র আকাঙ্ক্ষার মধ্যে ছটফট করছে ফ্রি স্কুল স্ট্রিটে, যে সত্তা তার মার মধ্যে স্থিতিশীল হয়ে আছে স্টেশন রোডের বাড়িতে, সব যেন ছুটি পেয়ে গেল এই একটা ফাঁকের মধ্য দিয়ে। দীপঙ্করের সবগুলো সত্তাই যেন বন্দিত্ব ঘুচিয়ে বন্ধন ঘুচিয়ে উধাও হয়ে গেল উন্মুক্ত আকাশের অবাধ স্বাধীনতায়। মনে হলো তার যে সত্তা কিরণের মধ্যেও সম্ভাবনা হয়ে লুকিয়েছিল, তাও যেন সফলতার শিখরে গিয়ে পৌঁছল আজ। মনে হলো যেন PK গাঙ্গুলি নয়, দীপঙ্করই গার্ডের বাঁশির সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে গেল হাওড়া স্টেশনের খাঁচা থেকে। সেদিনও আপিসের মধ্যে নিজের কাজের মধ্যেই ডুবেছিল দীপঙ্কর। মধু এসে বললে, মাইকেল মেম সাহেব। মিস মাইকেল হাসতে হাসতে ঘরে ঢুকল। বললে, হাউ ডু ইউ ডু মিস্টার সেন। এই বলে গাউনটা গুটিয়ে একটা চেয়ারে বসল। দীপঙ্কর চেয়ে দেখলে মিস মাইকেলের দিকে। বললে, তোমাকে আর চেনা যাচ্ছে না মিস মাইকেল, তুমি একেবারে বদলে গিয়েছ। সত্যি বদলে গিয়েছিল মেম সাহেব। চুলগুলো কুকড়িয়ে ফেলেছে। কুকড়ানো চুলগুলো ফুলে ফুলে মাথার চারিদিকে কেমন ফুলের মতো ফুটে রয়েছে। মাসাজ করে ফিগারটাকেও অন্যরকম করে ফেলেছে। যেন আরও মিষ্টি হয়েছে, আরও নরম হয়েছে, আরও বয়স কমিয়ে ফেলেছে, আরও সুন্দরী হয়েছে। গাল দুটো কসমেটিক্স মেখে আপেলের মতো রঙিন করে ফেলেছে। মৌসুমি ফুলের মতো বাহার নিয়ে ঘরে ঢুকেছে মিস মাইকেল। মেনি মেনি থ্যাঙ্কস মিস্টার সেন, আমি চেকটা ক্যাশ করে ফেলেছি। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কোনো অসুবিধে হয়নি তো? না, কোনো অসুবিধেই হয়নি। প্রভিডেন্ট ফান্ডে আমার জমানো ছিল টোটাল 15,000 টাকা, আর আমার কাছে ক্যাশ আছে 300। এটাই আমার ক্যাপিটাল। দীপঙ্কর বললে, তা তোমার জাহাজ ভাড়াও তো অনেক লাগবে। মিস মাইকেল বললে, তা যা লাগবে তা তো লাগবেই। তারপর ভিভিয়ান আছে, দরকার হলে সেই দেবে। তার তো অনেক টাকা, তার টাকা শেষ নেই এখন। দীপঙ্কর বললে, তোমার যদি কিছু টাকার দরকার, আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। মিস মাইকেল ধন্যবাদ দিয়ে বললে, নো থ্যাঙ্কস মিস্টার সেন, আই শ্যাল রিমেম্বার ইউ। তোমাকে চিরকাল আমি মনে রাখব।
আমি জীবনে যদি কাউকে মনে রাখি তো সে তোমাকে, মিস্টার সেন। যখন হলিউডে গিয়ে ফিল্মডমের মধ্যে সব স্মৃতি মুছে যাবে, তখনও কিন্তু তোমাকে আমি ভুলব না। দীপঙ্কর বললে, মিস্টার ঘোষালের সঙ্গে দেখা করে এসেছো? মিস মাইকেল বললে, হ্যাঁ, আমার জায়গায় এখনও কাউকে অপয়েন্ট করা হয়নি। দীপঙ্কর বললে, তোমার জায়গায় আবার কে আসবে তা জানি না। হয়তো এমন মেয়ে আসবে যার সঙ্গে ঠিক তোমার মতো বনিবনা হবে না। সেই প্রথম যখন চাকরিতে ঢুকি তখনই তোমার সঙ্গে আলাপ হয়েছিল। সেই সব দিনের কথা আমারও চিরকাল মনে থাকবে। তুমি তোমার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলে আমাকে, সেসব কথাও আমি কখনো ভুলব না। তাহলে আসি, মিস্টার সেন। দীপঙ্কর দাঁড়িয়ে উঠল। গাঙ্গুলিবাবু কাশ্মীর চলে গেল। মিস মাইকেলও চলে যাচ্ছে। গাঙ্গুলিবাবু তবুও ফিরবে, কিন্তু মিস মাইকেল আর ফিরবে না। 7 সমুদ্র 13 নদীর ব্যবধান অতিক্রম করে একেবারে সুদূর হয়ে যাবে, একেবারে সুদূর। আর ইন্ডিয়ার কথা ভাববেই না। ইন্ডিয়ার নামও ভুলে যাবে হয়তো, যতই মুখে বলুক। সেইখানে একবার গেলে কেউ কি ইন্ডিয়ার কথা মনে রাখে? তখন আর টাইপিস্টগিরি করতে হবে না। তখন আর চাকরির জন্য সকাল 9টার মধ্যে আপিসে আসার জন্য দৌড়তে হবে না। আহা, ভালো হোক। শুধু মিস মাইকেলেরই নয়, সকলেরই ভালো হোক। সুখী হোক মিস মাইকেল। সকলের ভালো হলেই যেন দীপঙ্করের ভালো হবে। হাউ ইজ ইউর মাদার? তোমার মা কেমন আছে? দীপঙ্কর বললে, সেই রকমই। মাকে নিয়ে বড় ভাবনায় পড়েছি, কি যে করি। মিস মাইকেল সান্ত্বনা দিয়ে বললে, কিচ্ছু ভেবো না মিস্টার সেন, গড উইল লুক আফটার হার। তারপর আস্তে আস্তে মিস মাইকেল ঘরের বাইরে চলে গেল। যাবার সময় বলে গেল, তোমাকে চিঠি দেব, জাহাজ থেকেই চিঠি দেব। অলরাইট, ওকে। মিস মাইকেলের চলে যাবার পর কিছুক্ষণ দীপঙ্কর কিছুই কাজ করতে পারেনি। তার মনে হলো একটা একটা করে সমস্ত দরজাগুলো যেন তার খুলে যাচ্ছে। সন্ধ্যাবেলা পর্যন্ত কোনো দিকে কোনো হিসেব রইল না তার। ফাইলের উপর ফাইল যেন হাওয়ায় উড়ে চলল। কাজগুলো যেন পাখা আছে। ঘরের বাইরে মিস্ত্রি খাটছে সমস্ত দিনরাত। তাদের খটখট শব্দ হচ্ছে। বাফল ওয়াল তৈরি হচ্ছে চারিদিকে। সারা পৃথিবীতে যুদ্ধের তোড়জোড় চলছে। মিস মাইকেলের ঘরে তখন সন্ধে উতরে গেছে। বহু দূরে যাত্রা, আর বেশি দেরি করা চলবে না। এখন তো সবে যুদ্ধ আরম্ভ। শেষকালে আটলান্টিক ওশান বিপজ্জনক হয়ে উঠবে। শেষকালে যদি ইটালি যুদ্ধে নামে, তখন আরও ভয়ানক কাণ্ড হয়ে যাবে। হিটলার তার বইতে লিখেছে, হি হু ওয়ান্টস টু লাইভ শুড ফাইট, অ্যান্ড হি হু ডাজ নট ওয়ান্ট টু বিটল ইন দিস ওয়ার্ল্ড অফ ইটার্নাল স্ট্রাগল ডাজ নট ডিজার্ভ টু বি অ্যালাইভ। In eternal warfare, mankind have become great. In eternal place, mankind would be ruined. রাস্তায় ট্রামে বাসে লোক আলোচনা করে, এইবার মশাই ইংরেজরা জব্দ হবে, বড় বার বেড়েছিল শালাদের। ওই পাশের কোণ থেকে একজন গলা বাড়িয়ে বললে, কলকাতার একটা ইট পর্যন্ত আস্ত থাকবে না, দেখে নেবেন, গুঁড়ো হয়ে যাবে সমস্ত শহর, এই বলে রাখলুম। যদি পারেন তো কিছু চাল কিনে ঘরে স্টক করে রাখুন মশাই, শেষকালে খেতে পাবেন না এমন দিন আসছে। দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়ে গেছে, গুজবে কান দেবেন না। দুনিকাকার আড্ডায় পঞ্চারা আবার জটলা পাকায়। একখানা খবরের কাগজ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কাগজখানা খুলেই চিৎকার করে ওঠে, উরি বাবা, এইবার হিটলার লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়বে রে বাবা। বলেই এক মনে কাগজের ওপর হুমড়ি খেয়ে পড়ে। নিঃশ্বাস ফেলবার সময় নেই কারোর।
কংগ্রেস মিনিস্ট্রি ছেড়ে দিয়েছে 8টার মধ্যে 7টা প্রভিন্সে। সবাই হাঁ করে চেয়ে আছে গান্ধীর দিকে, সুভাষ বোসের দিকে। কারোর আর টু শব্দটি করবার ক্ষমতা থাকবে না। চারিদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে মশাই, আস্তে আস্তে কথা বলুন। দুনি কাকা বলে, না, তোদের জ্বালায় দেখছি আমার চাকরিটা যাবে। এই বলেই আড্ডা ছেড়ে বাড়ি পালিয়ে যায়। দিল্লিতে স্টাফোর্ড ক্রিপস হাইভ এসে গেছে। ওইদিকে লড়াই চলছে লাফিয়ে লাফিয়ে। অফিস থেকে লোকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। সকলেই ভয় পেয়ে গেছে। এইবার জোর করে সব লড়াইতে নিয়ে গিয়ে গরুর মাংস খেতে দেবে, শুয়োরের মাংস খেতে দেবে। তখন প্রথমে স্টেশনারি দোকান থেকে কিছু প্রভিশন কিনে নিয়েছিল মিস মাইকেল। টফি, লজেন্স, ওয়াইন, আরও অনেক টুকিটাকি। নিউ মার্কেটের ফুডস, বোম্বে মেলের কামরায় বসে খেতে খেতে যাবে। প্রায় 2.5 দিন ট্রেনে কাটবে। তারপর বম্বে ভিটিতে পৌঁছে সেখান থেকে জাহাজ। হিলতলা কিড শো, সবাই তার চেনা। জীবন কেটে গেল এই পাড়ায়। শেষবারের মতো দেখা করে নিলে চারিদিকে চেয়ে। ওইটি গ্রোসারি। ওই দোকান থেকে কতদিন কত জিনিস কিনেছে মিস মাইকেল। মেম সাহেব, দোকানের ভেতর থেকে গনি মিয়া ডাকলে। মিস মাইকেল হাসতে হাসতে কাছে গেল। গনি মিয়া বললে, কিছু গস্ত করবেন না মেম সাহেব? মিস মাইকেল হাসল, বললে, আই এম গোয়িং গনি, গোয়িং হোম। গনি মিয়া বুঝতে পারলে না, বললে, হোম মানে? হলিউড, আমেরিকা। আমার ফ্রেন্ড ভিভিয়ানলে সেইখানে থাকে, ফেমাস ফিল্ম স্টার। সে চিঠি লিখেছে। আবার কবে আসবেন মেম সাহেব? মিস মাইকেল বলে, আর আসবো না গনি, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এইবার ফিল্ম স্টার হব। তোমার সব লোন তো ক্লিয়ার? সকলে সব দেনা ক্লিয়ার করে দিয়েছে মিস মাইকেল। নিউ মার্কেট থেকে কিছু কেক পেস্ট্রি কিনে নিলে। আজ যেন সকলকে ভালো লাগতে লাগলো। হাউ সুইট, হাউ নাইস দিস পিপল। চলল মুলজি। মুলজি মুখ তুলতে মেম সাহেবকে দেখে ডাকলে, আইয়ে মেম সাহেব আইয়ে। হাতে এক গাদা প্যাকেট, ভ্যানিটি ব্যাগ। সামনে এগিয়ে গিয়ে মিস মাইকেল বললে, চললুম মুলজি, হাম যাতা হ্যায়। কোথায় যাচ্ছেন মেম সাহেব? তুমি জানো না, আমেরিকায় যাচ্ছি যে, হলিউডে, দ্য গ্রেট হলিউড। আমার ফ্রেন্ড ভিভিয়ানলে, ফিল্ম স্টার, সেই আমাকে চিঠি দিয়েছে। এই দেখো চিঠি দেখো। বলেই পকেট থেকে ভিভিয়ানের চিঠিটা বার করলে। যেন চিঠি না দেখলে বিশ্বাসই হবে না কারোর। ইংরেজি চিঠি। মুলজির বুঝতে পারার কথাই নয়। দূর থেকে দেখে হাসল শুধু। আনন্দের হাসি, অভিনন্দনের হাসি। মিস মাইকেল চলে যেতে যেতে বললে, আমি তোমাদের ভুলব না মুলজি, আই উইল রিমেম্বার ইউ অল। তোমরা সবাই এত ভালো। এই বলে মেম সাহেব চলে গেল। মুলজি পাশের লোককে বললে, মাগিটা খুব মদ খেতে পারতো ভাই, খুব দিলদরিয়া ছিল। দিন রাত ছোকরাদের সঙ্গে ঘোরাঘুরি করেছে এককালে। পাশের লোকটা বললে, আরে ভাই, ওই বেটিদের কথা ছেড়ে দাও। ওরা হলো গিয়ে রাজার জাত। ওরা আমেরিকায় যাবে না তো আর কারা যাবে? তার শুধু গিনি মিয়াই নয়, শুধু মুলজি নয়, মাটনওয়ালা, ভেজিটেবিলওয়ালা, বাটারওয়ালা, সকলের কাছে গিয়ে গিয়ে দেখা করে এলো মিস মাইকেল। কাল থেকে আর কারোর সঙ্গে দেখা হবে না। কাল ইন্ডিয়া ছেড়ে যাওয়া। এত দিনের সব পরিচয়। এতদিন অহংকারে কারোর সঙ্গে ভালো করে কথা বলেনি। আজ যেন সবাইকে জানিয়ে যেতে ইচ্ছে হলো। তার আনন্দের খবরটা কাউকে না জানালে যেন তৃপ্তিই হচ্ছে না।
তার নিজের আনন্দটা সকলের সঙ্গে ভাগাভাগি করে ভোগ করতে ইচ্ছে করছে। আর দেখা হবে না তোমার সঙ্গে হুকুম আলী। কেন মেম সাহেব? ও, তুমি জানো না বুঝি? আমি তো আমেরিকায় যাচ্ছি। হলিউড। হলিউডের নাম শুনেছ? ও যেখানে ফিল্ম বানায়। খুব শুনেছি মেম সাহেব। আমি সেইখানেই যাচ্ছি। ভিভিয়ানের নাম শুনেছ তো? সেই ভিভিয়ান আমাকে চিঠি দিয়েছে। এই দেখো চিঠি। সে আমার খুব ইন্টিমেট ফ্রেন্ড। হুকুম আলী এই পাড়ার নামকরা টেলার, মাস্টার টেলার। মেম সাহেবদের হরেক ডিজাইনের গাউন তৈরিতে পাকা হাত। বললে, তাহলে আর আসছেন না মেম সাহেব? আর কি করতে আসবো বলো? আর তো আসবার দরকার নেই আমার। তবে আসবো বই কি, একেবারে পালিয়ে যাব না, মাঝে মাঝে আসবো। হুকুম আলী বললে, মাঝে মাঝে এলে দেখা করবেন মেম সাহেব, আমি গাউন তৈরি করে দেব। মিস মাইকেল খিলখিল করে হেসে ফেললে। বললে, তুমি রসিকতা বুঝলে না হুকুম আলী? মাঝে মাঝে আসবো বলে কি সত্যিই আসবো? আসবো এই গ্লোব সিনেমায়, আসবো এলিফিনস্টোনে, আসবো প্লাজায়। তোমরা টিকিট কাটলে তবে আমাকে দেখতে পাবে। আমার সঙ্গে লিলিয়ান গিসকেও দেখতে পাবে, জেনেট গেইডিনকেও দেখতে পাবে, ক্লারা বোকেও দেখতে পাবে। সবাই যে আমরা একসঙ্গেই কাজ করব। তারপর একটু থেমে বললে, এই দেখো না, আপিস থেকে আজ প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলে নিয়ে এলুম। সারা জীবন চাকরি করে যা জমেছিল। সকলের সঙ্গে শেষবারের মতো দেখা করা হয়ে গিয়েছে। বাড়ি আসবার পথে হঠাৎ খেয়াল হলো একটা ভিখিরি রাস্তায় বসে বসে ভিক্ষে করছে। রোজই ওখানে বসে থাকে বেগারটা। ময়লা একটা ন্যাকড়া পেতে বসে থাকে। যার যা খুশি পয়সা ফেলে দিয়ে যায় ন্যাকড়ার ওপর। ভিখিরিটা অবাক হয়ে চেয়ে দেখলে মুখ তুলে। তুম লেও, তুম রুপিয়া লেও। ভিখিরিটা তখন কৃতজ্ঞতায় বিগলিত অবস্থা। বললে, আপ রানী হোগা মেম সাহেব। মিস মাইকেলের হাসি এলো। বললে, রানী নেই, फिल्म स्टार। फिल्म स्टार जानता? ভিভিয়ান লেকা নাম শোনা হ্যাঁ? রাস্তার নিঃসমল ভিখিরি কোনো খবরই রাখে না, এক পেটের খবর ছাড়া। মিস মাইকেল চলে যেতে যেতে বললে, তোমার আচ্ছা হোগা, গড ব্লেস ইউ পুত্তর শোল। ভিখিরিটা জানতেও পারলে না কোন ঘটনার সূত্রে আজ তার ছেঁড়া ন্যাকড়ার ওপর এমন ভাগ্যোদয় হলো। এমন ঘটনা তার জীবনে কখনো ঘটেনি। আর কার জীবনেই বা ঘটেছে? কজনই বা রেলে চাকরি ছেড়ে ভিভিয়ানলে হতে পারে? ভিভিয়ানই ইতিহাসে প্রথম, আর তারপরেই মিস মাইকেল। কিরচু টকটক শব্দ করতে করতে গিয়ে উঠল নিজের ফ্ল্যাটের কাঠের সিঁড়িতে। ট্রা লা লা লা। কিড পায়ে শেষ দিতে দিতে গান গাইতে গাইতে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। উপর থেকে অন্য ফ্ল্যাটের মেয়েরা নামছে। বেয়ারা, খানসামা, আয়া, দালাল সকলেই ব্যস্ত। প্রত্যেক দিনের মতো আরম্ভ হয়েছে সন্ধেবেলার ব্যবসা। পিয়ানোর আওয়াজ ভেসে আসছে অন্য ফ্ল্যাট থেকে। হ্যালো জেনি। মিস মাইকেল দেখেই হেসে উঠল। তিনতলার মেয়ে ডরথি। গেটিং রেডি? মিস মাইকেল বললে, এভরিথিং কমপ্লিট, কেনাকাটা শেষ, এখন খালি রেস্ট। এখন ব্যাগস আর ব্যাগেজ গুছোতে হবে। ডরথি বললে, কাল কটার সময় ট্রেন? 8:30। ডরথি কি যেন ভাবলে। বললে, আমারও এই লাইফ আর ভালো লাগে না জেনি। আই এম ডগ টায়ার্ড। আমাকেও তুমি নিয়ে চলো জেনি। আই এম টায়ার্ড অফ কালকাটা। মিস মাইকেল বললে, বাট লেট মি গো ফার্স্ট। আমি আগে যাই, আমি সেইখানে গিয়ে আগে সেটেল করি, তারপর তোমাকে চিঠি লিখব।
ভুলে যাবে না তো? মিস মাইকেল বললে। ভুলে যাব কেন? আই উইল রাইট টু ইউ। আমি কথা দিচ্ছি, আমি চিঠি লিখব। হঠাৎ নিচে খুব জোরে কে যেন শীষ দিয়ে উঠল। ডরোথি শুনেই বললে, সো লং জেনি, সো লং। বলি লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নিচে নামল। ডরোথির বয়ফ্রেন্ডরা তখন মোটর বাইক নিয়ে এসে হাজির হয়েছে। মিস মাইকেল নিজের দরজার চাবি খুললে। আয়াকে ছাড়িয়ে দিয়েছে আগেই। দরজাটা খুলতেই একটা ড্যাম হাওয়া নাকে এসে লাগল। তবুও শীতের মধ্যে থেকে ঘরে এসে আরাম হলো একটু। হলিউড আরও কোল্ড। ঘরে ঢুকেই আলোটা জ্বাললে, জেলে দরজাটা বন্ধ করে দিলে। তারপর আনট্রেস করতে লাগলো। একটা গুনগুন করা সুর বেরিয়ে এলো মুখ দিয়ে। তারপর মুখে চোখে সাবান দিয়ে আয়নার সামনে এসে টুলটা ঠিক করতে লাগলো। কাল এতক্ষণে ট্রেনে, সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে নিরিবিলি বার্থ, লেডিজ কামরা। এতক্ষণ ট্রেনটাও ছেড়ে দিয়েছে। গুড নাইট, গুড নাইট ইন্ডিয়া। ব্যাগ থেকে টাকাগুলো আবার বার করলে। কাল এক্সচেঞ্জ করে নিতে হবে ব্যাংকে গিয়ে। 15,000 টাকা। 100 রুপির নোট আর 1000 টাকার নোট আর স্মল কয়েন্স কিছু। ট্রেনে লাগবে, জাহাজেও লাগবে টিপস দিতে। টাকাগুলো একে একে গুনতে লাগলো। আসলে কত টাকার সঙ্গে রইল জেনে রাখা ভালো। খুট। হুজ দ্যাট? কে? দরজায় যেন কি নক করলে। আবার জিজ্ঞেস করলে, কে? মনে হলো আয়াটা আবার এসেছে। বহুদিনের আয়া, যাবার আগে একবার হয়তো দেখা করতে চায়। মিস মাইকেল টাকাগুলো আড়াল করে দরজাটা একটু খুলল। না, কেউ নয়, মনের ভুল। মিস মাইকেল আবার সুর ধরল। ট্রা লা লা লা। সেই চিঠিগুলো বার করল। 513 লাভ লেটার্স, সিল্কের রুমালে জড়ানো। দামি সেন্টের গন্ধ ভাসছে বাতাসে। বেঁচে থেকে সুখ আছে পৃথিবীতে। ট্রা লা লা লা। তারপর তারপর গুড নাইট। গুড নাইট ইন্ডিয়া, গুড নাইট। সেন সাহেবের ঘরে হঠাৎ রিং বেজে উঠল। ইজ দ্যাট সেন? স্পিকিং। আই এম ঘোষাল। অনেকগুলো কাজ জমে গিয়েছিল, সেদিন ক্লিয়ার করতেই হবে। ওয়ার ট্রাফিক যাবে সাউথে। ইন্ডিয়ার কোস্টাল ডিফেন্সের জন্য ওয়ার ট্রাফিক মুভ করবে। তার প্রোগ্রামও করে দিতে হবে ডিভিশনকে। মধুও অনেকক্ষণ ছিল। সেও অস্থির হয়ে উঠেছিল দীপঙ্করের কাজে। কেজি দাসবাবু শেষ পর্যন্ত চলে গেছে। ট্রাফিক সেকশনে রামলিঙ্গম বাবুও চলে গেছে। সকলকেই যেতে বলে দিয়েছে দীপঙ্কর। সমস্ত আপিস ফাঁকা হয়ে গেছে। মিস্টার ঘোষালও চলে গেছে। আপিস থেকে সবাই চলে গেলেই যেন কতকটা শান্তি পায় দীপঙ্কর। হঠাৎ মধু ঘরে ঢুকল, বলে, হুজুর, তোর দেরি হচ্ছে না তো মধু? তোর যদি কাজ থাকে তুই চলে যা, আমি দারোয়ানকে ডেকে ঘর বন্ধ করতে বলবো। না হুজুর, আমি আছি। দীপঙ্কর আবার কাজ করতে লাগলো। গাঙ্গুলি বাবু চলে গেছে। কোথায় কত দূরে এখন গাঙ্গুলি বাবু কে জানে। ইন্টার ক্লাসের পাশ গাঙ্গুলি বাবুর, হয়তো দিল্লিতে গিয়ে পৌঁছয়নি এখনো, কিংবা লখনৌ কিংবা গাজিয়াবাদ। কোথায় দিল্লি, কোথায় লখনৌ, কোথায় গাজিয়াবাদ? দীপঙ্কর কিছুই জানে না, কখনো যায়ও নি ওখানে। শুধু ডায়াগ্রাম দেখেছে, রেলওয়ে জংশন সব। বলে নিজের জীবনে জংশনেরই কোনো হিসেব পাওয়া গেল না, তার আবার রেলওয়ের জংশন।
মানুষের জীবনকে কি শান্তিতে থাকতে দেবে না কেউ? সমস্ত পৃথিবী শুদ্ধ মানুষ যেন একযোগে ষড়যন্ত্র করতে শুরু করেছে। পৃথিবীর এক প্রান্তে ইন্ডিয়া, কার টেবিলে মাখন কম পড়ল, কার গাড়িতে পেট্রোল কম পড়ল, কার রুমালে আতর কম লাগলো। কলোনিকে এক্সপ্লয়েট করো। লেবারেরা গোলমাল করছে, আরও বেশি মজুরি চায়, কলোনির ওপর চাপ দাও। কলোনি না থাকে খুঁজে বার করো কোথায় কলোনি পাওয়া যায়। ব্রিটেনের কলোনি আছে, ইউএসের কলোনি আছে, ফ্রান্সেরও কলোনি আছে, কিন্তু জার্মানির, ইটালির, জাপানের? একদিন ছিল যখন মালের বদলে মাল মিলত। তুমি চাল দেবে, আমি হাঁড়ি দেব। পরস্পরের তৈরি মাল বদলের যুগ। তারপর এলো টাকা, এলো রুবল, এলো লিরা, এলো ফ্রাঙ্ক, এলো ডলার, এলো টাকা। সেই টাকা প্রয়োজনের বেশি জমতে লাগলো সেই যুগের অঘোরদাদুদের হাতে। টাকা উপায় করতে হলে চাই যজমান, আরও যজমান হলে আরও টাকা, যজমান আরও বাড়াও, কলোনি আরও বাড়াও। তখন অঘোরদাদুদের সঙ্গে অন্য অঘোরদাদুদের ঝগড়া শুরু হলো। 19-এর একের ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়িতে প্রয়োজনের বেশি টাকা জমে আর সিন্ধুকে ভর্তি হয়। মানুষের লোভের সীমা একদিন অভ্রভেদী হয়ে উঠল। পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছে ছিটে ফোটার দল। বুড়ো চিৎকার করে বললে, কে রে বেটা মুখ পোড়া, কে ওখানে? কেউ কোনো উত্তর দিলে না। অন্ধ চোখ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়মুড় করে মুখ থুবড়ে পড়ল। ব্রিটেন, ফ্রান্স, ইউএসএ। কিন্তু জার্মানির আর্মি তখনও পোল্যান্ডের পাঁচিল টপকে একেবারে বাড়ির উঠোনে ঢুকে পড়েছে, বসত বাড়ির উঠোনে। আর এইখানে এই ইন্ডিয়ার এক কোণে সেন সাহেব এত রাত পর্যন্ত ওয়ার ট্রাফিকের প্রোগ্রাম নিয়ে ব্যতিব্যস্ত, আপিসের কামরার মধ্যে। এত রাত পর্যন্ত কি করছো আপিসে? দীপঙ্কর বললে, ওয়ার ট্রাফিকের প্রোগ্রাম এখনো কমপ্লিট হয়নি। দীপঙ্কর বললে, না, আর একটু দেরি আছে। মিস্টার ঘোষাল বললে, এদিকে তো এক ভীষণ বিপদ হয়েছে, তুমি এক্ষুনি চলে এসো। কোথায়? ফ্রি স্কুল স্ট্রিটে। আমি ফ্রি স্কুল স্ট্রিটের থানা থেকে কথা বলছি। বলি টেলিফোনটা ছেড়ে দিলে মিস্টার ঘোষাল। দীপঙ্কর হতবাক হয়ে গেল। ফ্রি স্কুল স্ট্রিটের থানা? ফ্রি স্কুল স্ট্রিটে তো মিস মাইকেলের বাড়ি, সেইখানে হঠাৎ কি হলো? তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে দীপঙ্কর আপিসের দরজা বন্ধ করতে বললে। তারপর ট্যাক্সি নিয়ে সোজা ফ্রি স্কুল স্ট্রিটের দিকে চলল। শীতার্ত রাত, রাস্তার আলোগুলোর মুখেও বোরখা ঢাকা, স্পষ্ট কিছুই দেখা যায় না। মিস্টার ঘোষাল যেন ধূমকেতুর মতো টেলিফোনে উদয় হয়ে ঝড় বাঁধিয়ে দিলে দীপঙ্করের জীবনে। থানার কাছে আসতেই সামনে দাঁড়িয়েছিল মিস্টার ঘোষাল। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি খবর? হঠাৎ ডেকে পাঠালেন কেন আমাকে? থানার ইন্সপেক্টর তৈরিই ছিল। জিজ্ঞেস করলে, আপনি মিস মাইকেলকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। আজ দুপুরবেলাও দেখা হয়েছে তার সঙ্গে। কেন, কি হয়েছে তার? দুপুরবেলা আপনার সঙ্গে মিস মাইকেলের কি কথা হয়েছিল? দীপঙ্কর বললে, বিশেষ কিছু নয়, হলিউডে যাবার আগে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। টাকার কথা কিছু বলেছিল আপনাকে? কত টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলেছিল বলেছিল কি? দীপঙ্কর বললে, বলেছিল 15,000 টাকা, আর তার কাছে ছিল 300 টাকা। এই নিয়েই আমেরিকা চলে যাচ্ছিল। ভিভিয়ান লে তার বন্ধু, সেই বন্ধুর চিঠি পেয়ে আমেরিকায় যাচ্ছিল ফিল্ম স্টার হতে। আপনার সঙ্গে তার কতদিনের সম্পর্ক? দীপঙ্কর বললে, যেদিন থেকে চাকরিতে ঢুকেছিলাম প্রায় সেই দিন থেকেই।
আপনি কখনো মিস মাইকেলের ফ্ল্যাটে গিয়েছিলেন? গিয়েছিলুম, তবে সে অনেক দিন আগেকার কথা। সে একদিন মাত্রই গিয়েছিলুম। তারপর ইন্সপেক্টর কি যেন ভাবলে, বললে, আপনি ম্যারেড না আনম্যারেড? দীপঙ্কর একটু বিরক্ত হলো, বললে, এত কথা কেন আমাকে জিজ্ঞেস করছেন আননেসেসারিলি? দরকার আছে বলে জিজ্ঞেস করছি। আমি আশা করি আপনি আমাদের ইনভেস্টিগেশনে হেল্প করবেন। দীপঙ্কর বললে, তাহলে করুন, আর কি কোশ্চেন আছে করবার করুন। ইন্সপেক্টর বললে, আর একটাই মাত্র কোশ্চেন করব। আপনি কখনো টেরারিস্ট পার্টিতে ছিলেন? দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে চাইলে। মিস্টার ঘোষাল পাশে চুপ করে বসে আছে নির্বিকারভাবে। দীপঙ্কর বললে, না। কখনো কি আইবি ব্রাঞ্চ থেকে আপনাকে ডেকেছিল? দীপঙ্কর বললে, হ্যাঁ। সেই সময় আপনি লকআপে ছিলেন কিছুদিন? হ্যাঁ। আমার সব কোশ্চেন হয়ে গেছে, এখন চলুন আমরা স্পটে যাই। বলেই ইন্সপেক্টর উঠল চেয়ার ছেড়ে। দীপঙ্কর দাঁড়িয়ে উঠল। মিস্টার ঘোষালও উঠল। বেশি দূর নয়, কাছেই মিস মাইকেলের ফ্ল্যাট বাড়ি। ধুলিয়াটা ঝাপসা আলোতেও দেখা গেল ফ্ল্যাট বাড়িটার সামনে অনেক পুলিশের ভিড়, অসংখ্য লোক জমেছে। ইন্সপেক্টর যেতেই রাস্তা পরিষ্কার হয়ে গেল। সেই কাঠের সিঁড়ি, কিন্তু সেদিন আর সেখানে পিয়নের আওয়াজ নেই। মেম সাহেব, দালাল, অ্যাংলো ইন্ডিয়ান ছোকরাদের ভিড় নেই। সিঁড়িতেও অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্সপেক্টর যেতেই রাস্তা পরিষ্কার হয়ে গেল। মিস মাইকেলের ফ্ল্যাটের দরজার সামনে পুলিশ পাহারা দিচ্ছে। ইন্সপেক্টর ঘরে ঢুকতেই দীপঙ্কর নিঃশব্দে একটা আর্তনাদ করে উঠল। ঘরের মেঝেতে রক্ত ভেসে বেড়াচ্ছে, আর তারই মাঝখানে চিত হয়ে শুয়ে পড়ে আছে মিস মাইকেল, নিথর, নিষ্পন্দ। দীপঙ্কর সেই দিকে চেয়েই আতঙ্কে শিউরে উঠল। যেই গাউন পরে মিস মাইকেল আপিসে যেত মাঝে মাঝে, সেই গাউন পরা। ঠোঁটে তখনও লিপস্টিক লাগানো, হাতের কাছে ভ্যানিটি ব্যাগটাও খোলা, হাঁ করে আছে। কি করে হলো এমন? সন্ধ্যাবেলা যথারীতি শপিং করে ফিরেছে মিস মাইকেল। মার্কেটে গনি মিয়ার সঙ্গেও কথা বলেছে, মুলজির সঙ্গে কথা বলেছে, টেলার হুকুম আলীর সঙ্গেও কথা বলেছে, আরও যত চেনাশোনা সব শপকিপার সকলের সঙ্গেই দেখা করে এসেছে। সকলকেই বলে এসেছে সে হলিউডে চলে যাচ্ছে কাল। সকলের কাছে বিদায় নিয়ে এসেছে। তারপর নিজের ঘরে এসে ঢুকেছে। তারপর দরজা বন্ধ করে দিয়েছে। আগের দিন আয়াটাকে মাইনে চুকিয়ে দিয়েছিল, সে বাড়ি চলে গিয়েছিল। সুতরাং আর কেউই ছিল না তার সঙ্গে, একেবারেই একলা ছিল নিজের ঘরে। ইন্সপেক্টর বললে, আমি খবর পেলাম ইভিনিং 7:30টার সময়। তারপর দরজা ভেঙে ঢুকে দেখি এই সব কাণ্ড। আচ্ছা, আপনি বলতে পারেন মিস্টার ঘোষাল, কে এই কাজটা করতে পারে? মিস্টার ঘোষাল বললে, আমি কি করে বলবো? আমি তো অফিস থেকে কাল সকাল সকাল বেরিয়ে আমার প্যালেস কোর্টের ফ্ল্যাটে চলে এসেছিলাম, সেখান থেকে আর বেরোইনি। আর তারপরেই আপনার রিং পেলাম। তারপর দীপঙ্করের দিকে ফিরল ইন্সপেক্টর, বলে, আপনি বলতে পারেন মিস্টার সেন? দীপঙ্কর বললে, কিসের কথা বলছেন? এই কেমন করে মিস মাইকেল খুন হলো? কে করলে? কাউকে আপনার সন্দেহ হয়? এরা কেউই বুঝতে পারে না। বহুদিন আগে ঈশ্বর গাঙ্গুলি লেনে যা হয়েছিল, এও তাই। পোল্যান্ডে যা হয়েছিল, এও তাই। ফ্রান্সে যা হয়েছিল, এও তাই। ইটালি, যুগোস্লোভিয়া, ডেনমার্ক, রোমানিয়া, রাশিয়া, আফ্রিকা, ইন্ডিয়া, সব জায়গাতে যা হচ্ছে, এও তাই।
কাকে সন্দেহ হয় আপনার? দীপঙ্কর ইন্সপেক্টরের দিকে মুখ তুলে আবার চাইলে, বললে, টাকা। আজও এক একদিন মনে হয় যে জীবন যুগ থেকে যুগে, কল্পকাল থেকে কল্পকালে পরিব্যাপ্ত, যে জীবন ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে শুরু করে স্টেশন রোড, গড়িয়াহাটা, ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা, ভারতবর্ষ, সমস্ত পৃথিবীতে প্রসারিত, তার পরিপ্রেক্ষিতে একটা মিস মাইকেল কতটুকু? একটা মিস মাইকেল কিংবা একটা বিনতিতির আত্মত্যাগ কতই সামান্য। তাই তো একটা নেপোলিয়ান কিংবা একটা আলেকজান্ডার, একটা চেঙ্গিস খাঁর আত্মদান সংসারী লোকের চোখে অনেকখানি, ঐতিহাসিকদের চোখেও তার অনেক দাম। কিন্তু ফ্রি স্কুল স্ট্রিটের সেই দিনকার একটি মৃত্যু কারোর মনেই হয়তো দাগ কাটেনি। হয়তো সেদিন অন্য ফ্ল্যাটের মেয়েদের নৈশ অভিযানেও একটু বাধা সৃষ্টিও করেনি। হয়তো সেদিন বোকার মতো মোটর বাইক চালিয়ে কেউ এসে শীর্ষ দেয়নি নিচে দাঁড়িয়ে। নিউ মার্কেটের গনি মিয়া, মুলজি সেট, হুকুম আলী দোকানে বসে একটু আফসোস করেছে বড় জোর। কিন্তু বাইরের রাস্তায় মোটর গাড়ি আর ফুটপাতে খদ্দেরদের ভিড়ে তাদের সেই সব আফসোসও হয়তো তখন মিলিয়ে গেছে হাওয়ায়। আবার হয়তো একদিন পরেই কেউ এসে ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাট। আবার পিয়ানোর টুংটাং শব্দে পাড়া থেকে সেই বিভীষিকা মুছে গেছে সকলের মন থেকে। হলিউডের ফিল্ম স্টার ভিভিয়ান লিও হয়তো টের পেল না কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটা অখ্যাত ফ্ল্যাট জীবনের শেষ পরিণতির ইতিহাসটুকু। ইতিহাস থেকে মুছে গেল একেবারে মিস মাইকেল, মুছে গেল মিস মাইকেল এবং তার সেই 513খানা লাভ লেটারের দীর্ঘ নিঃশ্বাস। গনি মিয়া বললে, ওসব মাগিদের কথা ছেড়ে দাও ভাইয়া, ওদের চিৎপাতের করি এমন উৎপাতেই যায়। মিস্টার ঘোষাল যেন কেমন বেপরোয়া, বললে, এখন আর কি হবে সেন, চলো লেট আস গো, এসব এখানকার ডেলি ইনসিডেন্ট। থানার ইন্সপেক্টরও যেন কেমন নিরাসক্ত, রক্তমাখা গাউনখানা হাত দিয়ে ছুঁয়েও একটু শিউরে উঠল না। ডাক্তার এসেছিল, যথারীতি পরীক্ষা যা করার তা করলে। ইনভেস্টিগেশন যা হবার তা হলো। প্রথম দিন খবরের কাগজে ঘটনাটা এক কোণে ছাপা হয়েছিল, কিন্তু কে আর মাথা ঘামাবে তা নিয়ে? মিস মাইকেলের মৃত্যুর চেয়েও অনেক বড় বড় মৃত্যুতে তখন ছেয়ে গেছে পৃথিবীর মন। মানুষ তখন আর মৃত্যুতে কাতর হয় না, মরতেও কাতর হয় না, মারতেও কাতর হয় না। সেই দিন হঠাৎ বলা নেই কওয়া নেই সন্তোষ কাকা একেবারে সামনে এসে দাঁড়ালো, বললে, বাবাজি তোমার সঙ্গে একটা কথা ছিল। দীপঙ্কর বললে, কি কথা বলুন? তুমি তো কথা দিয়েই ছিলে, কিন্তু বৌদির অসুখের জন্য একদিন আটকে ছিল। কি আটকে ছিল? দীপঙ্কর যেন তবুও বুঝতে পারলে না। এই ক্ষীরের বিয়েটা। দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, কত টাকা লাগবে আপনার মেয়ের বিয়েতে বলুন? সন্তোষ কাকা বললে, সে তোমার বিয়ে তুমি বুঝবে, বৌদি বুঝবে আর ক্ষীরি বুঝবে, আমি কে বাবাজি? আমি তো কেউ না দেখছো, ওই মেয়েটির বিয়ে দিয়ে আমি ঝাড়া হাত পা হয়ে যাব, তারপর আমাকে দুটি খেতে দাও ভালো, আর না খেতে দাও উপোস করব। আমার জন্য তোমাদের ভাবতে হবে না, বুঝলে বাবাজি? আমি হলাম গে বিবাগী মানুষ, ওই দুঃখ ভিক করা আমার অভ্যেস আছে, আমার কথা ছেড়ে দাও। দীপঙ্কর তখন আপিসে যাচ্ছিল, পেছনে যেন ফিসফিস করে কার গলার আওয়াজ হলো, কে যেন আলগোছে ডাকলে, বাবা। দীপঙ্কর আর দাঁড়ালো না। সন্তোষ কাকা বললে, এখন আর তোমাকে বিরক্ত করব না বাবাজি, তুমি এখন আপিসে যাও, সে ওবেলা কথা হবে ক্ষণ। তারপর মেয়ের দিকে ফিরে বললে,
কী রে, কী বলছিলি? দেখছিস তো তোর বিয়ের কথাটা পারছি বাবাজির কাছে, আর অমনি দিলি তো সব ভণ্ডুল করে, আর কথা বলবার সময় পেলি নে। তারপর মেয়ের কাছে এগিয়ে গিয়ে বললে, বাজারে যেতে হবে? কি আনতে হবে, তেল না ঘি? খিরি বললে, তুমি একটু চুপ করো না বাবা, তোমার দুটো পায়ে পড়ি, একটু চুপ করো না। কেন রে, কি করলুম আমি? চুরি করেছি নাকি ডাকাতি করেছি যে চুপ করতে যাব? খিরি বললে, তোমার জন্য আমার লজ্জায় আত্মঘাতী হতে ইচ্ছে করে বাবা, আমি যে কি করি। সন্তোষ কাকা খিরিকে ঠেলে দিয়ে বললে, তোকে কিছুই করতে হবে না, তুই রান্নাঘরে গিয়ে রান্না কর দেখিনি। আজকে কি রান্না করছিস তাই বল। তারপর খিরির পেছন পেছন রান্নাঘরে গিয়ে বলে, কি যে রান্না করিস তুই, তোর মা কপি দিয়ে কই মাছ দিয়ে একরকম রান্না করতো, আহা এখনো জিভে লেগে রয়েছে, তা সেই রকম একদিন রাঁধতে পারিস না? খিরি কিছুই কথা বললে না। সন্তোষ কাকা বলতে লাগলো, আর একটা কাজ কর দিকিনি, সর্ষের তেলে ভালো করে জিরে মরিচটা ভেজে নে, আর ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দে, তারপর ডুমো ডুমো কপি তাতে ছেড়ে দে, দেখবি। খিরি আর থাকতে পারলে না, বললে, বাবা তুমি যাও তো, তুমি যাও রান্নাঘর ছেড়ে, তোমার নিজের কাজ করো গে। সন্তোষ কাকা অবাক হয়ে যায়, বলে, কেন রে, আমি আবার তোর কি করলুম? খিরি বলে, সমস্ত দিন খাওয়ার চিন্তা ভালো লাগে না বাবা, তুমি তোমার নিজের কাজ করোগে যাও না। নিজের কাজ? আমার আবার নিজের কাজ কী রে, আমার খাওয়া ছাড়া কাজটা আর কি শুনি? খাবো দাবো বাজার করব, এটাই তো আমার কাজ। যদি দোকানে যাবার থাকে তো বল, নিয়ে আসি। তোমায় কিচ্ছু নিয়ে আসতে হবে না। সন্তোষ কাকা বলে, তার দোকানেও যেতে হবে না, গপ্পও করতে পারবো না, তাহলে আমি কি করব বল? আর তা না হলে এক বাটি মুড়ি দে, বসে বসে চিবই। খিরি বলে, তুমি ওপরে জ্যাঠাইমার কাছে গিয়ে একটু বসো না, তাতেও তো একটু কাজ হয়। সন্তোষ কাকার যেন কিছুই ভালো লাগে না। ওইদিকে পাড়ার লোকের সঙ্গেও কথা বললে বেশিক্ষণ জমে না, পাড়ার লোকেরা সবাই যেন ব্যস্ত বাগিস, বাড়িতেও খিরির কাজকর্মে ব্যস্ত। কাশিটাকে অকারণেই ধমক দেয়। সন্তোষ কাকা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ঠেলে বলে, ঘুমোচ্ছিস যে বড়, ঘুমোচ্ছিস কেন? কাশি ধর্মর করে উঠে দাঁড়ায়, বলে, কিছু কাজ আছে। সন্তোষ কাকা বলে, কাজ থাকুক আর না থাকুক, তুই কেন ঘুমোবি? ঘুমোবি কেন তুই? গুনি গুনি মাইনে নিস নে? কাশি হচকচিয়ে যায়, বলে, তা কি কাজ আছে বলুন না। সন্তোষ কাকা বলে, কাজ না থাকে ঘর ঝাড়তে। কাশি বলে, ঝাড় তো দিয়েছি সকালে। তা সকালে ঝাড় দিয়েছিস বলে কি আর দুপুরবেলা ঝাড় দিতে নেই? দে, ঘর ঝাড় দে, আমি দেখি বসে বসে। গোলমাল শুনে খিরি কাছে আসে, বাবার কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সন্তোষ কাকা মেয়েকে দেখেই বলে, এই দেখ খিরি, দেখ একবার কাশির কাণ্ড, একবার ঘর ঝাড় দিলে নাকি আর ঘর ঝাঁটাবার দরকার নেই, আমার সঙ্গে অবাক তর্ক করছে। কাশি তখন ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করেছে। বাবা বাইরে আসতেই খিরি বলে, কেন অমন করে বকো বলো তো কাশিকে যখন তখন? সন্তোষ কাকা চিৎকার করে ওঠে, বলে, আমি বকি? আমি আবার কখন বকলুম শুনি? তুই তো কেবল আমাকেই বকতে দেখিস, তা চাকর মানুষ, বকবো না? যদি বকেই থাকি তো কি অন্যায়টা করেছি শুনি? বকবো না? 1000 বার বকবো, 1,00,000 বার বকবো, মাইনে নেয় না ও?
আমি অপচ নষ্ট দেখতে পারিনি। বেশ করেছি বকেছি, আরও বকবো বেটাকে। খিরি বলে, তা যাদের চাকুক তারা বকুক না, তুমি কেন বকতে যাও? আমরা কে? আমরা তো দুদিনের জন্যই এসেছি, আমাদের ওইসব কথায় থাকবার দরকার কি? কেন? দুদিনের জন্য এসেছি মানে কি? দুদিনের জন্য এসেছি মানেটা কি? তুই তো এই বাড়ির গিন্নি, ও তো তোরই চাকর, আর তুই তো আমার মেয়ে। তা আমি কি কেউ নই নাকি এই বাড়ির? আমার কাউকে বকবার ক্ষমতা নেই? আমি তো দীপুর শ্বশুর হলাম, তা জামাইয়ের চাকর তো আমারও চাকর বটে। খিরি লজ্জায় জোড়োসোড়ো হয়ে দাঁড়িয়ে পড়ে। কথাটা কেউ শুনতে পেয়েছে কি না দেখে নেয়। তারপর বলে, আচ্ছা বাবা, তুমি কি বলো তো? কি তুমি? কেন? আমি কি? সন্তোষ কাকা মেয়ের কথা কিছুই বুঝতে পারে না। বলে, আমাকে তুই এত হতছদ্দা করিস কেন বলতো? আমাকে তুই এত হতছদ্দা করিস কেন? না, তোমার সঙ্গে আমি আর কথা বলতে পারি না। তুমি যাও তো, তুমি যাও, বাড়ি থেকে একটু বেরো, এই দিক ওই দিক থেকে ঘুরে এসো। যাও, তোমার দুটি পায়ে পড়ি বাবা, তুমি একটু বেরো বাড়ি থেকে। কি? তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললি? খিরি বললে, বেরিয়ে যেতে বলিনি, বলছি একটু বাইরে বেরিয়ে এসো। সারাদিন বাড়ির মধ্যে থেকে থেকে তোমার মাথাটা গরম হয়ে গেছে। সন্তোষ কাকারও আত্মসম্মান জ্ঞান আছে। মেয়ের কথা শুনে প্রথমটা কেমন যেন হতবুদ্ধি হয়ে গেল। তারপর বললে, তাই যাচ্ছি আমি, তাতেই যদি তোর মনস্কামনা পূর্ণ হয় তাই যাচ্ছি। আমি আর আসবো না এই বাড়িতে। আমি যদি এক বাপের বেটা হই, আর আসবো না এই বাড়িতে। এই আমি চললুম। বলেই সত্যি সত্যি সন্তোষ কাকা দপদপ করে পা ফেলতে ফেলতে সদর দরজাটা দড়াম করে শব্দ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লে। ক্ষীরতা বাবার কাণ্ড দেখে হাঁ করে সেইখানেই দাঁড়িয়ে রইল। দুপুরবেলা খাওয়া হয়নি, দাওয়া হয়নি, মাথার উপর রোদ ঝাঁঝা করছে। রাস্তার ধারে পার্কের বেঞ্চিতে গিয়ে বসে পড়ে সন্তোষ কাকা। ওই পাশে এর একটা কারখানার ঘড়িতে 1টা বেজেছে কাটায় কাটায়। পার্কের মধ্যে 2-1টা কুকুরও পা ছড়িয়ে শুয়ে আছে। রাস্তায় ট্রাম বা শব্দ করতে করতে চলেছে। সন্তোষ কাকা চেয়ে থাকে রাস্তার দিকে। কাশি হয়তো তাকে খুঁজতে বেরিয়েছে। কি বিরাট বিরাট মালগাড়ি, মোটর গাড়ি গম গম আওয়াজ করতে করতে চলেছে। রাস্তা কাঁপছে, পার্ক কাঁপছে, বাতাসগুলো পর্যন্ত যেন কাঁপছে সেই শব্দে। সন্তোষ কাকার খুব খিদে পেতে লাগলো। বাইরে একটা জলের কল রয়েছে। সন্তোষ কাকা জলের কলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কলটা টিপলে। দুপুরে 1টার সময় কোথায় জল? খানিকক্ষণ নাড়াচাড়া করেও কিছুই ফল হলো না। হতাশ হয়ে আবার বেঞ্চেটায় এসে বসল। কিন্তু সন্তোষ কাকার মনে হলো যেন পেটের ভেতরটা মোচড় দিতে শুরু করেছে। ও ভাইয়া, একটু জল দিতে পারো? সামনের ফুটপাতে একটা খাবারের দোকান। সামনে কাঁচের বাক্সের মধ্যে খাবার সাজানো রয়েছে থরে থরে। গজা আছে, রসগোল্লা আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, বোঁদে, মিহিদানা, দরবেশ সবই আছে। ওগুলো কি হে ভাইয়া? কালো কালো ওগুলো কি? দোকানি বললে, কালো জাম, নেবেন নাকি? সন্তোষ কাকা গভীর মনোযোগের সঙ্গে দেখতে লাগলো। বলে, কালো জাম? ভালো ভালো, তা কত করে দাম ফেলেছ? 2 আনা। 2 আনা? সন্তোষ কাকা চমকে উঠল। বললে, বড্ড গলা কাটা দাম করেছো ভাইয়া। আমাদের রসুলপুরে যদি যাও, এই ডবল পান্তুয়া তোমায় 2 আনায় খাইয়ে দেব। কলকাতা শহরে তো সবই গলা কাটা দর হে। ও মাথায় থাকুক আমার কলকাতা শহর।
দোকানি লক্ষ্য করছিল সন্তোষ কাকাকে, বললে, কি নেবেন আপনি? সন্তোষ কাকা বললে, নিতে তো ইচ্ছে হয়, কিন্তু তোমাদের যা দর শুনলে হাত পা বুকের মধ্যে সেঁধিয়ে আসে। তা কিছু যদি না নেন তো যান এখান থেকে, দোকানের সামনে ভিড় বাড়াবেন না। সন্তোষ কাকা রেগে যায়, বলে, আমি ভিড় বাড়াচ্ছি? তা জিনিস নেবেন না তো দর করছেন কেন মিছিমিছি? দর জেনে কি হবে? সন্তোষ কাকা বলে, বেশ তো মজা, দর জিজ্ঞেস করাও অন্যায় হয়ে গেল। তুমি তো বেশ দোকানি হে। দোকানি তখন সহ্যের সীমায় গিয়ে পৌঁছেছে, বললে, আপনি নেবেন কি না তাই বলুন। সন্তোষ কাকা বললে, কিছুই নেব না, একটুখানি জল চাইছি, এই খাবার জল আর কি। খাবার জল টল হবে না, যান এখান থেকে। সন্তোষ কাকাও অবাক হয়ে যায়, বলে, এ তো তাজ্জব লোক দেখছি, একটু খাবার জল চাইছি তাও দেবে না? বলি, তেষ্টার জল খেলেও কি পয়সা দিতে হবে নাকি? আমার জল আমি যদি না দিই তা কি করতে পারো শুনি? তা বেশ, খাবো না জল। না দিলে না দিলে, তার জন্য অত কথা শোনাচ্ছ কেন আমায়? তা তুমি তো না বললেই চলে যাব। আমি অত সাত কথার লোক নই। তুমি আমায় চেনো না তাই বলছো। জানো আমার জামাই রেলে চাকরি করে। শেষ পর্যন্ত দোকানিরা সহ্য হয় না, একেবারে দোকান ছেড়ে সামনে এগিয়ে আসে, বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও, বেরো। ভয়ে ভয়ে সন্তোষ কাকা পিছু হটে আসে, বলে, ঠিক আছে ঠিক আছে, সে না হয় জল দেবে না খেতে, তা বলে অত চোটপাট করো কেন? মারবে নাকি আমাকে? হ্যাঁ মারবো। কি করবে তুমি? কি করবে আমার? সন্তোষ কাকা তখন রণে ভঙ্গ দেয়, হেঁটে হেঁটে আবার রাস্তা পার হয়, পেছন ফিরে বলে, জলও খেতে দেবে না, আবার মুখে চোটপাটও করবে, বেশ লোক যা হোক সব। পেছন ফিরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা হইচই কানে গেল। রাস্তার সমস্ত লোক চিৎকার করে উঠেছে, গেল গেল গেল। আর সঙ্গে সঙ্গে একটা মিলিটারি লরি একেবারে ঠিক ঘাড়ের কাছে এসে ব্রেক কষে থেমে পড়ল। আর একটু জন্যই দুর্ঘটনা থেকে বেঁচে গেল মানুষটা। গাড়ির ভেতরে মিলিটারি ড্রাইভার ইংরেজিতে কী সব গালাগালি দিয়ে উঠল চিৎকার করে। এক গাদা লোক জমে গেল, সবাই ধমকে দিলে, বললে, কীরকম মানুষ মশাই আপনি? এক্ষুনি যে যাচ্ছিলেন। ততক্ষণে সন্তোষ কাকা দূরে সরে পড়েছে, বললে, তা আমার কি দোষ মশাই? যে গাড়ি চালাবে তার চোখ নেই, কানা নাকি? বলতে বলতে আবার পার্কের বেঞ্চিতে গিয়ে বসল। রাস্তার লোকজন তখনও দেখছিল সন্তোষ কাকার দিকে চেয়ে। গাড়িটা চলে যেতে ভিড় পাতলা হয়ে এলো। সন্তোষ কাকাও দূর থেকে দেখলে চেয়েছে। কলকাতা সব লোকই যেন পাগল, পাগলের রাজ্যই কলকাতা শহর। কি এমন অন্যায় করেছে সন্তোষ কাকা? দোকানে গিয়ে একটু তেষ্টা জল চেয়েছে, আর তাতেই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একেবারে। রসুলপুরে তো কত লোক অজানা অচেনার বাড়িতে গিয়ে পাত পেড়ে ভাত খায়, তার বেলা তো দোষ হয় না। আর গাড়ির গাড়োয়ানেরাই বা কি আক্কেল, দেখে শুনে চলতে পারো না বাপু? রাস্তায় তো মানুষের হাঁটবার জন্য তৈরি হয়েছে, গাড়ি চালাবার জন্য তো তৈরি হয়নি। গাড়ি চালাতে দিচ্ছি সেটাই তোমাদের ভাগ্য। যত সব পাগল, পাগলের ডিম সব। আবার ফাঁকা হয়ে গেল জায়গাটা। আবার খিদে পেতে লাগলো সন্তোষ কাকার। পেটের ভেতর কে যেন বাটনা বাড়ছে, মোচড় দিচ্ছে নাড়ি ভুড়িগুলো। ঘড়িতে 4টা বাজলো। রাস্তায় জল দিচ্ছে নল দিয়ে। আবার উঠে দাঁড়ালো সন্তোষ কাকা। এখনো তো কেউ খুঁজতে আসছে না। কাশিটাও কোনো কমের নয়।
বেটা কেবল মাইনে নেবার জব, কোনো কাজ নেই, কেবল ঘুমোবে পড়ে পড়ে। একটা মানুষ যে না খেয়ে পার্কে বসে বসে ঝিমোচ্ছে সেদিকে তোর খেয়াল নেই? খিরি তো বাপকে খুঁজতে রাস্তায় বেরোতে পারবে না, তাহলে তুই আছিস কি করতে? তুই তো দেখবি কাকাবাবু কোথায় গেল, তুই তো বাড়ির বাইরে এসে রাস্তার ধারে চোখ বুলোবি। এই যে মানুষটা না খেয়ে পার্কে বসে হাঁপ পিত্তেশ করছে, পথের দিকে চেয়ে রয়েছে, এই যে রাস্তায় গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেল মানুষটা, তার জন্য তোর একটু ভাবনা নেই রে? কাকাবাবু খেলে কি না খেলে তাতে তোর কিছুই নয়। তুই চাকর, মাইনে পেলেই হলো। তা তুই একটু খোঁজ আমাকে। একবার তো ভাবতে পারতিস যে কাকাবাবু পার্কেও যেতে পারে, পার্কটা না হয় একবার খুঁজে আসি। না, এ বেটাকে ছাড়াতেই হবে। বেটা চাকরি খেয়ে তবে আমি জলগ্রহণ করব। বেটা কোনো কাজের নয়, বেটা আমাকে খুঁজেও বার করতে পারে না। এই তো আমি লুকিয়েও নেই, মরেও যাইনি, পার্কের বেঞ্চির ওপর রাস্তার দিকে চেয়ে তোর জন্যই বসে আছি। বেটা এই দিকটা একেবারেই মারাচ্ছে না। সন্তোষ কাকা এবার উঠল, তারপর আস্তে আস্তে আবার বাড়ির রাস্তা ধরল। দূর থেকে বাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু কাছে গিয়েও কেমন যেন থমকে দাঁড়ালো। কার জন্য বাড়ি যাওয়া? কিসের টান? মেয়ের? তা মেয়ে কি বাপের কষ্টটা বুঝতে পারছে? মেয়ে যদি বাপের কষ্টটা বুঝতো তাহলে কি আর ভাবনা? আরে কার জন্য করি এত? আমার কে আছে তুই ছাড়া? আমি যে সুখের গা ছেড়ে এইখানে পাগলের রাজ্যিতে রয়েছি, তা সে কার জন্যে? কার সুখের জন্যে? আমার নাকি তোর? তোর বিয়ের জন্যই তো আমি এই কলকাতা শহরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, তা সেও তো তোরই ভালোর জন্যে। আমার কি? আমার আর কটা দিন, তোর বিয়েটা হয়ে গেলেই তো আমার কর্তব্য খালাস। গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলে সন্তোষ কাকা, কোথাও কারোর টিকিট দেখা নেই। পাড়াটা যেন খাঁ খাঁ করছে। কাদের বাড়ির একজন ঝি কাপড় চাপা দিয়ে এক কাশি ভাত নিয়ে যাচ্ছে, একটা কাক মাথার উপর উড়ছে। ঝিটা ডান হাতে একটা লাঠি মাথার উপর নাড়াতে নাড়াতে চলেছে। সন্তোষ কাকা আরও সাবধান করে দিলে, বললে, খুব সাবধানে ভাত নিয়ে যাবে বাছা, কাক আছে মাথার উপর। ঝিটা গায়ে মাগলে না কথা, কাপড়ের আড়ালে ভাতগুলো একটু দেখা যাচ্ছিল। মোটা চালের ভাত, পুরো এক কাশি। যতক্ষণ ভাত নিয়ে গেল ততক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল সন্তোষ কাকা। সবাই বেশ পেট পুড়ে ভাত খাবে, সবাই বেশ ভাত খেয়ে আরাম করে ঢেকুর তুলবে, আর তার কপালে ভাত নেই। হঠাৎই একটা শব্দ হতে সন্তোষ কাকা ফিরে দেখলে, অবাক কাণ্ড, সেই এক কাশি ভাত রাস্তায় পড়ে ছত্রখান। ঝিটার হাত থেকে থালাটা পড়ে গেছে, আর এক পাল কাক গোল হয়ে ঘিরেছে ঝিটাকে। সন্তোষ কাকা দৌড়ে কাছে গেল, বলে, হুস 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 হুস। কাক কি আর সহজে নড়ে? একটু পিছিয়ে যায় লাফাতে লাফাতে, আবার এগিয়ে আসে। একটাকে তাড়াতে গেলে আর একটা ছো মারতে আসে পেছন থেকে। সন্তোষ কাকা বললে, আমাকে লাঠিটা দাও তো বাছা, কাকের গুষ্টির আমি নির্বংশ করছি। তোমাকে তখন বললুম একটু সাবধানে যেতে, এখন হলো তো? বেচারি এমনিতেই তখন লজ্জায় পড়েছে। ভাতগুলোর দিকে চেয়ে চেয়ে চোখ দিয়ে তার জল বেরিয়ে এলো। সন্তোষ কাকা বললে, দেখো দেখিনি এখন কি কাণ্ড হবে, এমন ভাতগুলো নষ্ট হলো তো, এখন কি খাবে তুমি? ঝিটার মুখে তখন আর কিছু কথা বেরোচ্ছে না, তাড়াতাড়ি কাশিটা কুড়িয়ে নিয়ে সে জায়গা থেকে সরে গেল। সন্তোষ কাকা দেখলে যে বাড়িটা থেকে ঝিটা বেরিয়েছিল সেই বাড়িতেই আবার গিয়ে ঢুকল। সন্তোষ কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকগুলোর ভাত খাওয়া দেখতে লাগলো। প্রথমে সন্তোষ কাকাকে দেখে একটু ভয় পাচ্ছিল কাকগুলো, কিন্তু একটু সরে যেতেই কাকগুলো এগিয়ে এসে গপ গপ করে ভাতগুলো গিলতে লাগলো।
ভাত খাওয়া দেখতে দেখতে সন্তোষ কাকার নিজের জিভ দিয়ে জল পড়তে লাগলো। আহা, এই ভাত কারোর ভোগেই লাগলো না শেষ পর্যন্ত। বৌঝিটাও খেতে পেলে না, কেউই খেতে পেল না। সন্তোষ কাকাকে দিলেও খেয়ে সাবার করে দিত। শুধু ভাত নয়, পুঁই শাকের চচ্চড়ি রয়েছে, বেশ মোটা মোটা ডাঁটা, চিংড়ি মাছের ঝোলও ছিল বোধহয়, বড়ি, আলু আর চিংড়ি মাছ দিয়ে রাঁধা। আহা, বেশ খেতে হয়। ক্ষীরির মা রাঁধত এমন করে। ভাতগুলো ততক্ষণে সব ঠুকরে ঠুকরে খেয়ে ফেলেছে কাকেরা, একটা কণাও আর পড়ে নেই তখন। খোয়া রাস্তার ফাঁকে ফাঁকে পর্যন্ত ঠুকরে তুলে খেয়ে নিয়েছে, একটা ছিটে ফোঁটাও আর পড়ে নেই। কাকগুলো তখন বাড়ির পাঁচিলে উঠে ঠোঁট মুছছে পা দিয়ে। সন্তোষ কাকা তাদের দিকে চেয়ে বললে, বেশ করেছিস তোরা, খেয়েছিস। ভাত হলো লক্ষ্মী, ভাত ফেলতে নেই, বেশ করেছিস। তারপর কাকগুলো একে একে আবার সব কোথায় যেন উড়ে চলে গেল। সন্তোষ কাকা আবার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কেউ কোথাও নেই, সবাই বাড়ির ভেতরে খেয়ে দিয়ে জিরোচ্ছে। ভারী আরাম সকলের। সে যে এখন না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেদিকে কারোর খেয়াল নেই। এই হলো সংসার, একেই বলে ধোকার টাটি। এই, ও খোকা, ও ভাই, তুমি কোথায় যাচ্ছ হে? একটা কাদের বাড়ির চাকর বুঝি রাস্তায় বেরিয়েছে কাজকর্ম সেরে, বললে, এই বাড়িতেই আমি কাজ করি। কেন? সন্তোষ কাকা বললে, একটা কাজ করতে পারবে? বেশি হাঙ্গামের কাজ নয়। ওই যে বাড়িটা দেখছো, ওইটা আমার জামাইয়ের বাড়ি, বুঝলে? চাকরটা বললে, বুঝলাম, কি করতে হবে? ও সামান্য কাজ হে, তোমায় বেশি খাটাবো না। তুমি শুধু ওই বাড়িতে যাবে আর গিয়ে আমার মেয়েকে বলবে যে তোর বাপ ওই পার্কের বেঞ্চিতে বসে আছে, ব্যাস এইটুকুনি কথা বলবে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আর কিছু বলতে হবে না? না। চাকরটা চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কাণ্ড ঘটল। পেছন থেকে একটা মোটর গাড়ি আসছিল, তার ভেতর থেকে কে যেন ডাকলে, এইখানে কি করছেন কাকাবাবু? সন্তোষ কাকা পেছন ফিরেই অবাক, বললে, এই যে বাবাজি, তুমি?